ভাবুন তো একবার, একটা বিশাল নদী, শুধু নদী নয়, আজ তো একটা সভ্যতার লাইফলাইন। আজ আমরা প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া এক নগরী পুণ্ড্রনগরের হৃৎপিণ্ড নিয়ে কথা বলবো। আর সেই হৃৎপিণ্ডটি হল করতোয়া নদী। আজকের এই আয়োজনে আমরা দেখব কিভাবে একটি প্রমত্তা নদী একটি বিশাল সভ্যতার উত্থান এবং পতনের নীরব সাক্ষী হয়ে আছে। তো চলুন শুরু করা যাক। অধর্মের সিংহাসন একদিন করুণ পরিণতির শিকার হবে। বেশ গায়ে কাটা দেওয়া একটা কথা, তাই না? লোককথায় প্রচলিত আছে, মহাস্থানগড়ে রাজা নল আর নীল নামের দুই ভাই রাজত্ব করতেন। তখন করতোয়া নদী ছিল একদম সাগরের মতো বিশাল। জনশ্রুতি অনুযায়ী পরশুরাম নামের এক চতুর পুরোহিত ষড়যন্ত্র করে রাজ্যটা কেড়ে নেন। এরপর রাজ্য হারিয়ে সন্ন্যাসীর বেশে ওই প্রমত্তা করতোয়া পেরোনোর আগে পরশুরামকে এই অভিশাপ দিয়ে গিয়েছিলেন ওই দুই ভাই। ইতিহাস তো আর সরাসরি কথা বলে না, সে ফিরে আসে এমন গল্পের মোড়কে। গবেষণায় দেখা যায় এই সন্ন্যাসীরা হয়তো আসলেই কোনো স্থানীয় শাসক বা বুদ্ধ ভিক্ষু ছিলেন, যারা রাজনৈতিক সংকটের সময় এই করতোয়া দিয়েই সুদূর আরাকান, কম্বোডিয়া কিংবা চীনে পাড়ি জমিয়েছিলেন। ঘাটেল শব্দটা হয়তো অনেকের কাছেই নতুন মনে হতে পারে, কিন্তু এই নদীর সাথে মানুষের নারীর টান যে কতটা গভীর, তার দারুণ একটা উদাহরণ হল এই ঘাটেলরা। মূল আর্টিকেলের লেখক তার নিজের ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে বলছিলেন কিভাবে তিনি অনায়াসে সাঁতার কেটে এই নদীর এপার ওপার হতেন। আর তার পূর্বপুরুষেরাই ছিলেন এই ঘাটেল, অর্থাৎ যারা প্রাচীনকালে নদীর ঘাট ইজারা নিতেন বা পারাপারের কাজ করতেন। বুঝতে পারছেন বিষয়টা? এই নদীর গল্পটা কোনো বইয়ের পাতার মৃত গল্প নয়, এটা এই অঞ্চলের মানুষের একদম শেকড়ের গল্প। এই করতোয়া কিন্তু যে সে নদী নয়, এর টাইমলাইনটা দেখলে রীতিমতো মাথা ঘুরে যাবে। লক্ষ লক্ষ বছর আগে সেই প্লাইস্টোসিন যুগে হিমালয়ের বরফকলা স্রোত থেকে এর জন্ম। এরপর এই নদীর তীরেই গড়ে ওঠে প্রাচীন ভারতের অন্যতম সেরা নগরী পুণ্ড্রবর্ধন। ষষ্ঠ শতকে চীনা পরিব্রাজক হিউয়েনসাং যখন এখানে আসেন, তিনি নদীর ঘাটে অসংখ্য বড় বড় জাহাজ নোঙর করা দেখে অবাক হয়েছিলেন। এমনকি ১২০৪ সালে বখতিয়ার খলজির তিব্বত অভিযানেও এই নদীর বিশালত্বের প্রমাণ পাওয়া যায়। লক্ষ লক্ষ বছর ধরে এই নদী মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে বয়ে চলেছে। এবার এই সংখ্যাটার দিকে একটু খেয়াল করি, ৩০। এটা নিছক কোনো সংখ্যা নয়, প্রাচীন পুণ্ড্রনগরের বিশাল বুদ্ধিবৃত্তিক মাপকাঠির এক বিস্ময়কর প্রমাণ। হিউয়েনসাংয়ের বর্ণনা অনুযায়ী পুণ্ড্রনগরের আশেপাশে অন্তত ৩০টি বৌদ্ধবিহার ছিল। আর এগুলো শুধু উপাসনালয় ছিল না, এগুলো ছিল এক একটা আস্ত বিশ্ববিদ্যালয়ের মতো। আজকের যে ভাসুবিহার আমরা দেখতে পাই, তা প্রাচীনকালের সেই জ্ঞানচর্চারই এক নীরব সাক্ষী। একটা নদীর তীরে এতটা উন্নত বুদ্ধিবৃত্তিক চর্চা হতো, এটা সত্যিই ভাবলে অবাক লাগে। প্রাচীনকালের করতোয়া আসলে ঠিক কতটা বিশাল ছিল, একটা তুলনা দিলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। ১২০৪ সালের সে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজির অভিযানের বিবরণে দেখা যায়, সেই সময় করতোয়া নদী ছিল গঙ্গা নদীর চেয়েও প্রায় ৩ গুণ বেশি চড়া। গঙ্গা নদীকে যেখানে আমরা বিশালতার একটা আল্টিমেট মাপকাঠি ধরি, সেখানে করতোয়ার এই আকার প্রমাণ করে যে এটি কতটা প্রমত্তা আর ভয়ঙ্কর একটা জলপথ ছিল। ১২০০, এই সংখ্যাটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা হলো ১২২০ বা ১০ কাহন। সেই সময়ে ময়মনসিংহের শেরপুর থেকে মহাস্থানগড়ে আসতে এ ১২২০ মাসুল বা টোল হিসেবে গুনতে হতো। একবার ভাবুন, এই বিপুল অঙ্কের টোলই কিন্তু প্রমাণ করে যে এই রুটটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এর অর্থনৈতিক মূল্য ছিল রীতিমতো আকাশ ছোঁয়া। তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? করতোয়া ছিল প্রাচীন ভারতের আন্তর্জাতিক নৌ বাণিজ্যের একটা সুপার হাইওয়ে। খোদ কৌটিল্যের বিখ্যাত অর্থশাস্ত্র বইয়েও এই অঞ্চলের কথা উল্লেখ আছে। পুণ্ড্র জনপদের সেরা কৃষি ফসল যেমন আখ আর বিশ্বের সুতায় বোনা মিহি কাপড়, এসবই করতোয়ার বুক চিরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ত। প্রাচীন এই তথ্যগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই নদীটা ছিল আন্তর্জাতিক বাণিজ্যের একটা মূল কেন্দ্রবিন্দু। শুধু প্রাচীনকালই নয়, ১৫ শতকের মধ্যযুগীয় সাহিত্যেও কিন্তু এই নদীর বিশালতার ছাপ স্পষ্ট। কবি জীবনকৃষ্ণ মৈত্র তার বিখ্যাত মনসামঙ্গল কাব্য এই করতোয়ার তীরেই বসে লিখেছিলেন। ওই যে চাঁদ সওদাগারের সুবিশাল সমুদ্রযাত্রার কথা আমরা সবাই কমবেশি জানি, তার ভৌগোলিক প্রেক্ষাপটও কিন্তু ছিল এই পুণ্ড্র জনপদ আর প্রমত্তা করতোয়া।
চাঁদ সওদাগারে বাণিজ্য তরীগুলো এই করতোয়া দিয়েই সরাসরি বঙ্গোপসাগরের উদ্দেশ্যে পাড়ি জমাত। বেহুলা লক্ষিন্দরের কাহিনীর সাথে জড়িয়ে থাকা এই জায়গাগুলো আজও প্রমাণ দেয় যে করতোয়া শুধু একটা নদী ছিল না, এটা ছিল মহাসাগরে মেশার এক বাস্তব জলপথ। বাণিজ্যের পাশাপাশি এই নদী চমৎকারভাবে ভিন্ন ভিন্ন সভ্যতা আর সংস্কৃতিকে এক সুতোয় গেঁথেছিল। ওয়ারি বটেশ্বরের মতো উন্নত জনপদের সাথেও পুণ্ড্রনগরের ভেতরের বাণিজ্যিক যোগাযোগ এ নদীর মাধ্যমেই হতো। অন্যদিকে সুফি সাধক শাহ সুলতান বলখির সেই বিখ্যাত কিংবদন্তি যে তিনি মাছের পিঠে বা মৎস্য আকৃতির নৌকায় চড়ে পুণ্ড্রভূমিতে এসেছিলেন, সেটিও এই বিশাল নদীর জলপথেরই ইঙ্গিত দেয়। ইতিহাস আর লোককথা এখানে মিলেমিশে প্রমাণ করে যে এই নদী বিভিন্ন ধর্ম আর সংস্কৃতির মানুষের এক অপূর্ব মিলনস্থল ছিল। কিন্তু সব গল্পের তো আর সুখকর পরিণতি হয় না। ১৭৮৭ সাল, এই সালটি ছিল এক ভয়ঙ্কর পরিবর্তনের সাক্ষী। একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প পুরো অঞ্চলের ভাগ্যটাই বদলে দেয়। একটা নদীর মৃত্যু কিভাবে একটা সভ্যতার গতিপথ পাল্টে দিতে পারে, করতোয়ার ক্ষেত্রে একদম সেটাই ঘটেছিল। এই ভয়াবহ ভূমিকম্পের ফলে করতোয়া নদী তার মূল পানির উৎস অর্থাৎ তিস্তার প্রবাহ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এক লহমায় একটা প্রমত্তা নদী তার সমস্ত প্রাণশক্তি হারিয়ে ফেলে। বর্তমান বাস্তবতার দিকে তাকালে ভীষণভাবে নাড়া খেতে হয়। কি একটা বিষাদময় বৈপরীত্য! একদিকে সেই প্রাচীন করতোয়া, সাগরের মতো বিস্তৃত, ভয়ঙ্কর স্রোতস্বিনী আর আন্তর্জাতিক বাণিজ্যের মহাসড়ক। আর অন্যদিকে আজকের আধুনিক করতোয়া, পলি জমে ভরাট হয়ে যাওয়া এক শীর্ণ, মৃত প্রায় স্রোতধারা। একটা ভূতাত্ত্বিক ট্র্যাজেডি কিভাবে একটা সমৃদ্ধ সভ্যতার লাইফলাইনকে প্রায় মুছে ফেলেছে, এই চিত্রটা তার সবচেয়ে বড় প্রমাণ। একসময় যে নদীর বুকে সভ্যতার পাল উঠত, আজ তার পাড়ে দাঁড়ালে কেবল হাহাকারই চোখে পড়ে। নদী হয়তো শুকিয়ে গেছে, কিন্তু অতীত স্মৃতিগুলো আমাদের গভীরভাবে ভাবায়। করতোয়া আজ হয়তো তার ভৌগোলিক অস্তিত্ব হারাতে বসেছে, কিন্তু এটি এখনও বেঁচে আছে স্মৃতির এক অদৃশ্য আধার হিসেবে। এই নদীর দিকে তাকালে কেবল জল বা কাদা দেখা যায় না, একটু চোখ বন্ধ করলেই যেন শোনা যায় ঘাটেলদের হাঁক ডাক, দেখা যায় বৌদ্ধ ভিক্ষুদের সুদূর যাত্রা, বণিকদের বিশাল সব জাহাজ, আর হারিয়ে যাওয়া পুণ্যনগরের সেই অতীত গৌরব। নদীটি আজ যেন একটা স্মৃতিফলক, যা আমাদের পূর্বপুরুষদের পদচিহ্ন সযত্নে বুকে ধারণ করে আছে। পরিশেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আত্মপরিচয়ের সামনে এক বিরাট আয়না তুলে ধরে। আমরা যদি আমাদের ইতিহাসকে ভুলে যাই, তবে কি আমরা চিরতরে আমাদের শেকড়কেই হারিয়ে ফেলব না? করতোয়ার মহাস্থানগড় শুধু মাটির নিচে চাপা পড়া কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এগুলো আমাদের অস্তিত্বের অংশ। একটা মৃতপ্রায় নদীর গল্প বলা মানে শুধু অতীতকে আঁকড়ে ধরা নয়, বরং নতুন প্রজন্মের সামনে নিজেদের আত্মপরিচয়ের সন্ধান দেওয়া। এই বিস্ময়কর তথ্যগুলো থেকে আমাদের একটাই শিক্ষা নেওয়ার আছে: নিজেদের শেকড়কে বাঁচাতে হলে ইতিহাসকে মনে রাখতেই হবে। আশা করি আজকের এই বিশ্লেষণটি আমাদের অতীতকে নতুন করে জানার এবং ভাবার সুযোগ করে দিল।